এবারে আমি তোমাদের কর্তার সিং দুগ্গালের অলৌকিক গল্পটি পাঠ করে শোনাব। এই পাঠের মূল উদ্দেশ্য হলো তোমরা যেখানেই যাও না কেন বা যে কোনো অবস্থায় থাকো না কেন, বই ছাড়া যে কোনো সময়েই কিন্তু আমার এই ভিডিওটি, আমার ইউটিউব চ্যানেলে এই ভিডিওটি তোমরা যদি মন দিয়ে শোনো, তাহলে কিন্তু তোমরা এই গল্পের সঙ্গে নিজেদেরকে ইন্টারাকশন করতে পারবে এবং যে কোনো প্রশ্নের উত্তর সহজেই তোমরা দিতে পারবে। অতএব মন দিয়ে শোনো, মনটাকে লাগাও এই গল্প পাঠের উপরে। তোমাদের সুবিধার জন্য পাঠ করছি অলৌকিক গল্প কর্তার সিং দুগ্গাল, লেখক। তারপর গুরু নানক ঘুরতে ঘুরতে এসে পৌঁছালেন হাসান আবদালের জঙ্গলে। ভয়ানক গরম পড়েছে, গনগনে রোদ, চারিদিকে শুনশান, পাথরের চাই, ধুধু বালি, ঝলসে যাওয়া শুকনো গাছপালা, কোথাও একটা জনমানুষ নেই। তারপর তারপর কি হলো মা? আমি কৌতূহলী হয়ে উঠি। গুরু নানক আত্মমগ্ন হয়ে হেঁটে যাচ্ছেন। হঠাৎ শিষ্য মর্দানার জল তেষ্টা পেল, কিন্তু কোথায় জল? গুরু বললেন, ভাই মর্দানা, সবুর করো, পরের গায়ে গেলেই পাবে। কিন্তু তার কাকতামীয়তা শুনে গুরু নানক দুশ্চিন্তায় পড়লেন। অনেক দূর পর্যন্ত জল পাওয়া যাবে না, অথচ সে বঁকে বসলেই সবাইকে ঝক্কি পোয়াতে হবে। গুরু বোঝানোর চেষ্টা করলেন, দেখো মর্দানা, কোথাও জল নেই, খানিকক্ষণ অপেক্ষা করো, এটাকে ভগবানের অভিপ্রায় বলে মেনে নাও। মর্দানা তবু নড়তে রাজি নয়, সেখানেই বসে পড়ে। এগুবার আর উপায় নেই। গুরু গভীর সমস্যায় পড়লেন। মর্দানার একগুঁয়েমি দেখে হাসি পেলেও সেই সঙ্গে বিরক্তও হলেন। পরিস্থিতি দেখে ধ্যানে বসলেন তিনি। চোখ খুলে দেখেন মর্দানা তেষ্টার চোটে জল ছাড়া মাছের মতো ছটফট করছে। সদ্গুরু তখন ঠোঁটে হাসিয়ে ফুটিয়ে বললেন, ভাই মর্দানা, এখানে পাহাড়ের চূড়ে বলিকান্ধারী নামে এক দরবেশ কুটির বেঁধে থাকেন। হ্যাঁ, ওর কাছে তুমি জল পেতে পারো। এ তল্লাটে ওর কুয়ো ছাড়া আর কোথাও জল নেই। তারপর তারপর কি হলো মা? মর্দানা জল পেল কিনা জানবার আর তর্সই ছিল না। মর্দান তো শুনেই ছুটে গেল। একে তেষ্টায় কাতর, তার উপর মাথায় গনগনে রোদ, ঘেমে নিয়ে পাহাড়ে উঠছে। হাঁপাতে হাঁপাতে শেষ অবধি অনেক কষ্টে উঠতে পারল। বলিকান্ধারীকে সেলাম জানিয়ে জল চাইলে তিনি কুয়োর দিকে ইঙ্গিত করলেন। সে কুয়োর দিকে এগুলে হঠাৎ একটা প্রশ্ন জাগলো ওর মনে। জিজ্ঞাসা করলেন, কোত্থেকে আসছো? মর্দানা জানায়, আমি পীর নানকের সঙ্গী, ঘুরতে ঘুরতে এদিকে এসে পড়েছি। বড্ড তেষ্টা পেয়েছে, কিন্তু নিচে কোথাও তো জল নেই। নানকের নাম কানে যেতেই বলি রেগে গিয়ে তাকে সঙ্গে সঙ্গে তাড়িয়ে দেবে। নেমে সে নালিশ জানালো। সমস্ত বৃত্তান্ত শুনে গুরু হাসেন। মর্দানা, তুমি আর একবার যাও,
এবার নম্রভাবে বলবে, আমি নানক দরবেশের অনুচর। তার ভয়ঙ্কর তেষ্টা পেয়েছে, অন্য কোথাও জল নেই। ক্ষোভে দুঃখে বিড়বিড় করতে করতে সে আবার গেল। কিন্তু বলি কান্ধারী, আমি কাফেরের শিষ্যকে এক গণ্ডূষও জল দেব না বলে এবারও তাড়িয়ে দিলেন। মর্দানা এবার যখন ফিরল তখন রীতিমতো করুণ অবস্থা। গলা শুকিয়ে ফেটে যাচ্ছে, দরদর করে ঘামছে। বেশিক্ষণ বাঁচবে কিনা সন্দেহ। গুরু নানক সব শুনে মর্দানাকে জয় নিরঙ্কার বলে ওর কাছে আর একবার যেতে বলল। আদেশ অমান্য করতে না পেরে সে ফের রওনা দিল। যা অবস্থা, হয়তো পথেই প্রাণটা বেরিয়ে যাবে। 3বারের বার চূড়োয় পৌঁছেই মর্দানা ওর পায়ে লুটিয়ে পড়ে। ক্রুদ্ধ ফকির এবারও কাকুতি মিনতি অগ্রাহ্য করলেন। ওই নানক নিজেকে পীর বলে জাহির করে, অথচ চেলার জন্য সামান্য খাবার জলও জোগাড় করতে পারে না। বলি কান্ধারী যথেচ্ছ গালাগাল করলেন। মর্দানা নেমে এসে গুরু নানকের পায়ের কাছে প্রায় মূর্ছিত হয়ে পড়ল। পিঠে হাত বুলিয়ে সাহস জুগিয়ে উনি তাকে সামনের পাথরটা তুলতে বললেন। পাথরটা তোলায় তলা থেকে জলের ঝর্ণা বেরিয়ে এলো। নিমেষেই চারিদিকে থই থই জল। ঠিক সেই সময় বলি কান্ধারীর জলের দরকার হয়েছে। দেখেন কুয়োয় একটুও জল নেই। উনি রীতিমতো হতভম্ব। ওদিকে নিচে জলস্রোত দেখা দিয়েছে। বলি কান্ধারী দেখলেন গুরু নানক দূরে বাবলা তলে অনুচর সহ বসে রয়েছেন। ক্ষিপ্ত হয়ে বলি পাথরে একখানা চাঙড় নিচে গড়িয়ে দেন। দৃশ্যটা দেখে মর্দানা চেঁচিয়ে উঠতেই গুরু নানক শান্ত স্বরে জয় নিরঙ্কার ধ্বনি দিতে বলেন। কাছে আসতেই উনি হাত দিয়ে পাথরটা থামিয়ে দিলেন। হাসান আবদালে এখন যার নাম পাঞ্জা সাহেব, গুরু নানকের হাতের ছাপ ওতে আজও লেগে রয়েছে। গল্পটা শুনতে বেশ ভালো লাগছিল, কিন্তু হাত দিয়ে পাথরের চাঙড় থামিয়ে দেওয়ার ব্যাপারটা মেজাজ বিগড়ে দিল। এ কি আদৌ সম্ভব? একটা মানুষ কিভাবে পাথরের চাঙড় থামিয়ে দেবে? ওতে কিনা আজও হাতের ছাপ লেগে আছে। বিশ্বাস হলো না। মনে হয় পরে কেউ খোদাই করেছে। মার সঙ্গে তর্ক শুরু করি। পাথরের তলা থেকে জল বেরিয়ে আসার ব্যাপারটা মেনে নেওয়া যেতে পারে। বৈজ্ঞানিক পদ্ধতিতে জলের উৎস আবিষ্কার করা যেতে পারে, কিন্তু পাহাড় থেকে গড়িয়ে পড়া চাঙড় হাত দিয়ে থামিয়ে দেওয়া কিছুতেই বিশ্বাস হলো না। মুখের ভঙ্গিতে মনের ভাবটা ফুটে ওঠায় মা চুপ করে গেলেন। গড়িয়ে পড়া পাথর কিভাবে থামবে? গল্পটা মনে পড়লেই হাসি পেত। গল্পটা বার কয়েক গুরুদ্বারেতেও শুনেছি, কিন্তু এই ব্যাপারটাতে সবসময় মাথা বাঁকিয়েছি। এটা অসম্ভব। গল্পটা আমাদের স্কুলে শোনানো হলো। পাথরের ব্যাপারটা নিয়ে মাস্টারমশাইয়ের সঙ্গেও তর্ক করলাম। যারা পারে তাদের পক্ষে মোটেই অসম্ভব নয় বলে উনি আমাকে চুপ করিয়ে দিলেন। তবু বিশ্বাস হলো না। পাথরের চাঙড় কেউ থামাতে পারে? আমার চেঁচিয়ে উঠতে ইচ্ছা করত। কিছুদিন পর শুনলাম পাঞ্জা সাহেবের শাখা হয়েছে। সেকালে ঘন ঘন শাখা হতো।
কোথাও শাঁকা হলেই বুঝতে পারতাম বাড়িতে অরন্ধন, রাতে মেঝেতে শুতে হবে। তবে শাঁকা আসলে কি তখন জানতাম না। আমাদের গাঁ থেকে পাঞ্জা সাহেব তেমন দূরে না। শাঁকার খবর পাওয়া মাত্র মা পাঞ্জা সাহেবের দিকে রওনা দিল, সঙ্গে আমি আর আমার ছোট বোন। সারাটা পথ ধরে মা কেঁদেছিল। শাঁখার ব্যাপারটা কি সারাক্ষণ ধরে তাই ভাবছি। পাঞ্জা সাহেবে পৌঁছে এক আশ্চর্য ঘটনার কথা জানতে পারি। দূরের শহরের ফিরিঙ্গিরা নিরস্ত্র ভারতীয়দের উপর গুলি করেছে। আবাল বৃদ্ধ বনিতা সবাই আছে মৃতদের মধ্যে। বাকিদের অন্য শহরের জেলে পাঠানো হচ্ছে। কয়েদিদের যদিও খিদে তেষ্টায় সব মরার মতো অবস্থা, তাও হুকুম হয়েছে তাদের ট্রেন যেন কোথাও না থামে। পাঞ্জা সাহেবের লোকজন খবরটা পেয়ে সবাই উত্তেজিত। পাঞ্জা সাহেবেই গুরু নানক মর্দানার তেষ্টা মিটিয়েছিলেন। সেই শহর দিয়ে খিদে তেষ্টায় কাতর কয়েদিদের ট্রেন যাবে? এ হতে পারে না। ঠিক হলো, ট্রেনটা থামানো হবে। স্টেশন মাস্টারের কাছে আবেদন জানানো হলো, টেলিফোন টেলিগ্রাম গেল, তবু ফিরিঙ্গিদের হুকুম কিছুতেই ট্রেনটাকে থামানো যাবে না। এদিকে ট্রেনের মধ্যে স্বাধীনতা সংগ্রামী দেশপ্রেমিকেরা খিদেই কাতর, জল রুটির ব্যবস্থা নেই। সেখানে ট্রেন থামানোর কোনো ব্যবস্থাই হয়নি। তবু লোকজন ট্রেন থামাতে বদ্ধপরিকর। শহরবাসীরা তাই স্টেশনে রুটি, পায়েস, লুচি, ডাল ডাঁই করে রাখে। কিন্তু ট্রেনটা ঝড়ের বেগে স্টেশন পেরিয়ে যাবে, কি করা যায়? মায়ের বান্ধবী আমাদের সমস্ত ঘটনাটা শোনালেন। রেল লাইনে আমার ছেলেপুলের বাবা ও তারপর ওর সঙ্গীরা শুয়ে পড়লেন। ওদের পিছনে এক একজন করে আমরা বউ আর বাচ্চারা। তীক্ষ্ণ হুইসেল দিতে দিতে ট্রেন এলো। গতি আগেই কমিয়েছে, কিন্তু থামলো অনেক দূরে এসে। দেখি ওর বুকের উপর দিয়ে চাকা, তারপর ওর সঙ্গীদের বুকের উপর দিয়ে। আমি চোখ বুঝলাম। চোখ খুলে দেখি ট্রেনটা একেবারে আমার মাথার কাছে এসে থেমেছে। পাশে শুয়ে থাকা সকলের বুক থেকে জয় নিরঙ্কার ধ্বনি বেরুচ্ছে। ট্রেনটা পিছুতে লাগলো, লাশগুলো কেটে দুমড়ে মুচড়ে গেল। সচক্ষে দেখেছি খালপাড়ের সেতুটের দিকে রক্তের স্রোত। অবাক বিহ্বল বসে আছি, মুখে কথা নেই। সারাদিন এক ফোঁটা জলও মুখে দিতে পারেনি। সন্ধ্যায় ফেরার পথে মা ছোট বোনকে পাঞ্জা সাহেবের গল্প বলছিল। গুরু নানক মর্দানার সঙ্গে কিভাবে এ রাস্তায় এসেছিলেন, তেষ্টা পেলে গুরু নানক কোন পরিস্থিতিতে তাকে বলি কান্ধারির কাছে পাঠিয়েছিলেন, বলি কান্ধারি কিভাবে তিনবার মর্দানাকে ফিরিয়ে দিয়েছিলেন, গুরু নানক তাকে কখন পাথর তুলতে বলেন, কিভাবে মাটি ফুঁড়ে ঝর্ণা বেরিয়ে আসে, তাতে বলি কান্ধারি ক্ষিপ্ত হয়ে পাথরে বড় চাঙড় গড়িয়ে দেয়। মর্দানা ঘাবড়ে গেল, গুরু নানক জয় নিরঙ্কার বলে কিভাবে হাত দিয়ে সেটা থামিয়ে দেন। শুনতে শুনতে ছোট বোন মাকে বাধা দিল, কিন্তু একটা মানুষ কিভাবে পাথরে এত বড় একটা চাঙড় থামাবে? অমনি আমি বলে উঠি, কেন ওই ঝড়ের বেগে ছুটে আসে ট্রেন থামানো গেল, আর পাথরের চাই থামানো যাবে না কেন? আমার চোখে জল। কোনো কিছুর পরোয়া না করে, জীবন তুচ্ছ করে ট্রেন থামিয়ে যারা খিদে তেষ্টায় কাতর দেশবাসীকে রুটি জল পৌঁছে দিয়েছিল, চোখের জলটা তাদেরই জন্য।
গল্পটি পাঠ এখানে শেষ হলো। এই গল্পটি মূল পাঞ্জাবি ভাষা থেকে অনুবাদ করেছেন অনিন্দ্য সৌরভ। এখানেই শেষ হলো অলৌকিক গল্পের পাঠ আলোচনা। ভালো থেকো সবাই।